দেখো, আমি ওয়ার্ড ফাইলে আমরা এখানে ডেটাবেজের কিছু সুবিধা এবং অসুবিধা আমি কিন্তু এখানে ইনক্লুড করেছি। তোমরা একটা গ্লান্সে এই কন্টেন্টগুলো, এই পয়েন্টগুলো কিন্তু তোমরা লক্ষ্য করছো। তো আমরা ধারাবাহিকভাবে এগুলো একটু পড়ে যাই। তোমরা এটি পড়ে নিবে, বই থেকে তোমরা পড়তে পারো। আমার এই পয়েন্টগুলো তোমরা লিখে নিতে পারো, অথবা রেকর্ডেড ভিডিওটি যারা রেকর্ড, যেটা যে ভিডিওটি রেকর্ড করছে এটা থেকে পরবর্তীতে তোমরা দেখে দেখে লিখে নিতে পারো। দেখো, ডেটাবেজের সুবিধা কি, ফার্স্টে আমরা যদি লক্ষ্য করি 1 নম্বর পয়েন্ট, ফাইল হতে সহজে এবং দ্রুত ডেটা খুঁজে বের করা, উপস্থাপন উপস্থাপন ও পরিচালনা করা যায়। অর্থাৎ তুমি ডেটাকে তুমি তোমার একটা নির্দিষ্ট ওয়েতে তুমি খুঁজে বের করতে পারো। তুমি সেটাকে সুন্দরভাবে প্রেজেন্টেশন আকারে উপস্থাপন করতে পারো, এবং তুমি নিজে এই ডেটাবেসটাকে কন্ট্রোল করতে পারো। এই ধরনের সুবিধা কিন্তু ডেটাবেজে রয়েছে। 2 নম্বর, একই তথ্যের পুনরাবৃত্তি রোধ করা যায়। দেখা গেল তুমি অনেকগুলো ডেটা তুমি ইনক্লুড করলে, এক সময় এসে তুমি একটি ডেটা আবারও ইনক্লুড করতে চাচ্ছ, কিন্তু তোমার এটা মনে নাই যে তুমি এই ডেটাটি ইতিপূর্বে অ্যাড করেছো কিনা। তো এই ধরনের সমস্যা যদি বা এই ধরনের প্রবলেমে যদি তুমি সম্মুখীন হও, তাহলে এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা এই সিস্টেমটি তোমাকে সেই সেই সমস্যা থেকে মুক্তি দিবে। তাই বলছে ডেটাবেজের তথ্যের পুনরাবৃত্তি রোধ করা সম্ভব, অর্থাৎ একই তথ্যের পুনরাবৃত্তি হবে না, এক কথায়। 3 নম্বর পয়েন্টটি, ডেটাবেস টেবিলে নতুন কোনো রেকর্ড ইনপুট করা হলে ইন্ডেক্স ফাইলগুলো স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়ে যায়। অর্থাৎ তুমি যখন ডেটাকে ইনক্লুড করবে, নতুন কোনো ডেটা বা রেকর্ডকে তুমি যখন ইনক্লুড করবে বা ইনপুট দিবে, তখন অটোমেটিক্যালি সেটি কি আপডেট হবে, সেই কথা এখানে বলা হয়েছে। 4 নম্বরে আমরা যে পয়েন্টটি দেখতে পাচ্ছি যে ইন্ডেক্স ফাইল মূল ডেটাবেস ফাইলের কোনোরূপ পরিবর্তন না করে বিভিন্নভাবে সাজাতে পারে। অর্থাৎ তুমি যদি চাও যে একটা ডেটাকে তুমি যে কোনো মুহূর্তে তুমি ইনপুট করেছো বা ইনপুট করছো, এখন ডেটাবেজের পরিবর্তন চাচ্ছ বা বিভিন্ন অন্য একটা ওয়েতে তুমি এটাকে সাজাতে চাচ্ছ, তাহলে তুমি সেটা করতে পারবে। তাই বলছি এখানে অপশন রয়েছে তোমাকে সাজানোর, তোমার ওয়েতে, তোমার পছন্দ অনুযায়ী তুমি এখানে সাজাতে পারো, সেটাকে বলছে। এবং কিভাবে সাজাতে পারো সেটি 5 নম্বরে এখানে আমরা ইনক্লুড করেছি, যে অ্যাসেন্ডিং অর্ডার অথবা ডিসেন্ডিং অর্ডারে, অর্থাৎ ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট তুমি যদি এই ওয়ার্ডে সাজাতে চাও, তাহলে তুমি সাজাতে পারবে। এরপর আমরা এটা সংখ্যার ক্ষেত্রে সাধারণত ব্যবহার করে থাকি। আর যেটা আমরা ফার্স্টে তার আগে টপিক পয়েন্টে বলছিলাম যে যে কোনো ওয়েতে সাজাতে পারো, অর্থাৎ এখানে যদি নাম্বার না হয়ে যদি তুমি বিভিন্ন অ্যালফাবেটিক বা অন্য কোনো শব্দ যদি থাকে যেগুলো কোনো রকম নাম্বারিং সিস্টেম না, সেইগুলো তোমার ইচ্ছা মতো তুমি যেভাবে চাও সেভাবে সাজাতে পারবে। এবার দেখো, কম সময় এবং এই সাজানোর যে সময়, একটা সময় তো লাগবে, এই সময়টা অত্যন্ত কম। অন্যান্য সিস্টেম তুমি যাই বলো না কেন, সেই সিস্টেমে ডেটাবেজে অন্যান্য সিস্টেম তুলনায় তুমি ম্যানুয়ালি করো, তা ম্যানুয়ালি কিন্তু তুমি পারবে না। অর্থাৎ তোমাকে একটা পর্যায়ে এসে অনেক সময় তোমাকে তার পিছনে দিতে হবে। কিন্তু ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এমন একটি সিস্টেম যেখানে তুমি এমন একটা সিস্টেম বা এমন একটি সফটওয়্যারের মাধ্যমে তুমি এটি কন্ট্রোল করবে যেটা তোমার সময়কে কমিয়ে দেবে। অনেকগুলো ডেটা বা রেকর্ড থেকে সুনির্দিষ্টভাবে কোনো ডেটাকে দ্রুত ও সহজে খুঁজে বের করা সম্ভব। তোমার ডেটা যদি কম থাকে সেক্ষেত্রে ভিন্ন কথা, অর্থাৎ 4-5টা ডেটার ক্ষেত্রে ডেটাবেজ আসলে করা হয় না বা করা হয়ে থাকে না বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে। হাজার হাজার ডেটা অথবা একটা বড় কোম্পানির ক্ষেত্রে বা তোমাদের এই কলেজের ক্ষেত্রে, যে কোনো একটা এস্টাবলিশড প্রতিষ্ঠানের ক্ষেত্রে ডেটাবেস ক্রিয়েট করা হয়, এবং সেখানে কিন্তু অনেক স্টুডেন্ট তথা অনেক ব্যক্তিদের ডেটা সেখানে ইনক্লুড করা থাকে, এবং সেই হাজার হাজার স্টুডেন্ট অথবা স্টাফ বা কর্মচারীদের ডেটার মধ্য থেকে তোমাকে সুনির্দিষ্টভাবে তোমার ডেটাটি কিন্তু খুঁজে বের করা সম্ভব, এবং সেটি অত্যন্ত দ্রুত এবং সহজে ডেটাটি খুঁজে বের করা সম্ভব, সে কথাই কিন্তু এখানে ইনক্লুড করা আছে। 8 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে অল্প সময় ডেটার বিন্যাস ঘটানো সম্ভব, এবং সাজানোর যে ওয়েটা সেটি কিন্তু তুমি অল্প সময়ের মধ্যে সেটি সম্ভব করতে পারবে। এবার আবারও একটা, আমরা এটি অবশ্যই আগে বলেছি, এরপর আমরা স্পষ্ট করার জন্য আবারও লিখেছি যে ডেটার ডুপ্লিকেশন কমায়, অর্থাৎ কপি পেস্ট, অর্থাৎ কপি, একটা ডেটার পুনরাবৃত্তি যেটা আমরা আগে বলেছি সেটি কিন্তু হবেই না। এটা আমরা এই যে ডুপ্লিকেশন, অর্থাৎ ডুপ্লিকেট হবে না, ডেটার ডুপ্লিকেট এটা হবে না। এবার ডেটাবেজের অসুবিধা, আমরা ডেটাবেজের অসুবিধা যদি একটু দেখি, অসুবিধা দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ 3টি পয়েন্ট আকারে আমরা এখানে উল্লেখ করেছি। একটা হচ্ছে ডেটাবেজ বাস্তবায়ন ব্যয়বহুল এবং প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ জনসম্পদ দরকার। কারণ কি, ব্যয়বহুল তখনই হবে যখন তুমি অনেক ফ্যাসিলিটি পাচ্ছ।
ডেটাবেস থেকে কিন্তু তুমি অনেকগুলো ফ্যাসিলিটি তোমরা কিন্তু ডেটাবেসের সুবিধা থেকে তোমরা পেয়েছো। তা নিশ্চয়ই খরচ যদি বেশি না হয়, একেবারে যদি সস্তা হয়ে যায়, তাহলে কিন্তু সেটা এত সুবিধা তুমি পাইবে না। তো অবশ্যই এর পিছনে কারণ হচ্ছে তোমাকে একটু ব্যয় করতে হবে, অর্থাৎ ডেটাবেস বাস্তবায়ন ব্যয়বহুল, অর্থাৎ এটা করতে গেলে, এস্টাবলিশ করতে গেলে তোমাকে খরচ করতে হবে, সেটি কথা এখানে বলছি। এবং প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ জনসম্পদ দরকার, অর্থাৎ যে ডেটাবেসটাকে যারা আপডেট করে বা ডেভেলপ করে, সিস্টেমটা যারা ক্রিয়েট করে, তারা কিন্তু এমনিতেই কিন্তু তারা ক্রিয়েট করতে পারে না। অর্থাৎ তাদেরকে এই বিষয়ে তাদেরকে দক্ষ হতে হয়, তাদেরকে লেখাপড়া করতে হয়, এবং এক পর্যায়ে তারা কোড বা কম্পিউটারে যে আমরা কোডগুলো তোমরা নিশ্চয়ই জেনে থাকবে, যে আমরা তোমাদেরকে একটা চ্যাপ্টার রয়েছে, সম্ভবত পঞ্চম চ্যাপ্টার, সেখানে কিন্তু এইচটিএমএল সিএসএস রয়েছে। ঠিক এই ধরনের বিভিন্ন ধরনের এই ধরনের এর থেকে এগুলো তো লাগবে, এর থেকে আরো কিছু আপডেট ল্যাঙ্গুয়েজ রয়েছে যেগুলো মার্জ করে, যেগুলোর কম্বিনেশনে এই সিস্টেমটি তৈরি করা হয়। তোমরা শুনে থাকবে যে পিএইচপি, মাইস্কিউল এবং এছাড়া আরো কিছু কিছু সফটওয়্যার রয়েছে বা ল্যাঙ্গুয়েজ রয়েছে, সেগুলোর মাধ্যমে একটা নির্দিষ্ট ভাষা ক্রিয়েট করে বা একটা সফটওয়্যার বা ওয়েবসাইট ডিজাইন করে তারপর সেখানে কিন্তু আমরা ডেটাবেস ইনক্লুড করে থাকি। এই এখানে সেই কথাই বলা হয়েছে যে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ জনসম্পদ দরকার। 2 নম্বর, ডেটাবেজের নিরাপত্তা না থাকলে ডেটা হ্যাকিং সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি ও সুনামনষ্ট। মনে করো আমি একটা ডেটাবেস রিলেটেড একটা ওয়েবসাইট তৈরি, অর্থাৎ যে ওয়েবসাইটে আমরা ডেটাবেসকে ইনক্লুড করলাম। আমাদের প্রতিষ্ঠানে একটা ওয়েবসাইট রয়েছে যেখানে আমাদের একটা ডেটাবেজ রয়েছে। এই ডেটাবেজে যদি আমরা সিকিউরিটি দিতে না পারি, অর্থাৎ আমাদের ওয়েবসাইটটা যদি সেরকম সিকিউরিটি মেনটেন না করি, তাহলে কিন্তু এটি যে কোনো সময় হ্যাকিং হতে পারে। অর্থাৎ এই ওয়েবসাইটে যে কেউ ঢুকে যদি কোনোভাবে যদি একজন হ্যাকার যে হ্যাক করবে, অর্থাৎ যে আমাদের তথ্য চুরি করবে, তাকে নিঃসন্দেহে আমরা হ্যাকার বলবো। সে যদি কোনোভাবে পাসওয়ার্ডটি জেনে যায়, তাহলে কিন্তু সে ঢুকে কিন্তু আমাদের সকল ডেটাকে উল্টো পাল্টা করে দিতে পারে বা তথ্য চুরি করে তারা কিন্তু ক্ষতি করতে পারে। সে কথা বলা হয়েছে যে নিরাপত্তা অবশ্যই রাখতে হবে, না থাকলে হ্যাকিং সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি ও সুনাম নষ্ট হতে পারে। 3 নম্বরে, ভুল ডেটার কারণে ডেটাবেস অকার্যকর, এখানে অবলিক হবে, অর্থাৎ অকার্যকর অথবা ডেটাবেস অকার্যকর অথবা প্রভাবিত হতে পারে। ভুল ডেটার কারণে বিভিন্ন ধরনের সমস্যা করতে পারে, সে কথা এখানে কিন্তু সেটি স্পেসিফিক ভাবে বলা হয়েছে। তো আমরা এই গত যে আমরা ক্লাসটা নিয়েছিলাম, সেখানে যে আমরা এনটিটি সম্পর্কে একটু ধারণা দিয়েছিলাম, সেটি যদি আমি আরেকটু তোমাদেরকে একটা সাইটের মাধ্যমে যদি তোমাদেরকে ব্রিফ করি, আমি একটা সাইট তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা ইচ্ছা করলে এই সাইটটি তোমরা সার্চ করে, আমি তোমাদেরকে লিংক দিব, তোমরা যার দরকার আমাকে চেয়ে নিবে লিংকটা, আমি লিংকটা দিয়ে দিব, গ্রুপে নক করবে। তো দেখো এই লিংকটি কিন্তু আমি সার্চ করে বের করেছি, এখানে কিন্তু তোমরা আরো সুন্দর করে বিষয়টি পেয়ে যাচ্ছ, যে আসলে এনটিটি যে ক্লাসিফিকেশন গুলো তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। সরি, এনটিটির আমরা আরেকটু দেখি। দেখো এনটিটি আসলে জিনিসটা কি। এনটিটি হচ্ছে তোমার মনে করো একটা টাইটেল বা একটা মেইন হেডলাইন, যার আন্ডারে অনেকগুলো সেগমেন্ট থাকে। এই সেগমেন্ট গুলো হচ্ছে অ্যাট্রিবিউট, এবং যে মেইন যে পয়েন্টটা বা মেইন যে হেডলাইনটা, সেটি হচ্ছে অর্থাৎ মাদার যে কন্টেন্টটা, সেটি হচ্ছে এন্টিটি। এখানে দেখো টাইপস অফ অ্যাট্রিবিউট, অর্থাৎ অ্যাট্রিবিউটের ভাগগুলো, অর্থাৎ এন্টিটির আন্ডারে যে সেগমেন্ট গুলো থাকে, যে পার্ট গুলো থাকে, সেগুলোকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটের মধ্যে অনেকগুলো ভাগ রয়েছে, সেইগুলো এখানে কিন্তু বিস্তারিত ভাবে এখানে কিন্তু দেওয়া হয়েছে। দেখো কম্পোজিট অ্যাট্রিবিউট, সিঙ্গেল ভ্যালু অ্যাট্রিবিউট, যেটি আমি গত দিন আমি জাস্ট তোমাদেরকে বলে গিয়েছিলাম, সেটি কিন্তু এখানে সুন্দরভাবে এখানে প্রেজেন্ট করা হয়েছে। কি অ্যাট্রিবিউট, ডিরাইভড অ্যাট্রিবিউট, মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউট, সিম্পল অ্যাট্রিবিউট। জাস্ট এই যে কথাগুলো এখানে কিন্তু সুন্দরভাবে এখানে কিন্তু ব্রিফ করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এই এখানে এক্সাম্পল আকারে দেওয়া হয়েছে। জাস্ট এই লিংকটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। তার আমি জাস্ট তোমাদেরকে জাস্ট আবারও ক্লিয়ার করার জন্য জাস্ট মূলত এখানে আসলাম। এখানে মোটামুটি দেখলেই তোমরা স্পষ্ট হবে। আমি তারপরে এখানে আমি আবারও টেবিলের মাধ্যমে তোমরা কিভাবে বুঝবে যে একটা ডেটাবেস তোমাদের ওয়েবসাইটে ক্রিয়েট করা আছে, সেখানে তোমরা অ্যাট্রিবিউট বা এন্টিটিকে কিভাবে চিনবে। এন্টিটি হচ্ছে কি একটা মডেল, যার মাধ্যমে তুমি এক কথায় তুমি সহজে বুঝতে পারো যে তোমার ডেটাটি কিভাবে আছে। হ্যাঁ, দেখো এই জায়গায় কলেজ ইনফো, এই কলেজ ইনফোটা হচ্ছে এন্টিটি।
এবং এর এগেইনস্টে যে সেগমেন্ট গুলো রয়েছে, অর্থাৎ কলেজ ইনফোর মধ্যে আমাদের কি কি পার্ট রয়েছে, সেগমেন্ট আছে কি কি, আইডি নামে একটা সেগমেন্ট রয়েছে বা একটা রেকর্ড রয়েছে, আইডির কিছু রেকর্ড রয়েছে, নেম, এবং এই রেকর্ডের আন্ডারে আমাদের কি কি ফিল্ড, আমরা যেটাকে ফিল্ড বলি, বা কি কি ইনফরমেশন রয়েছে, নেম রয়েছে, সেই আইডির এগেইনস্টে নেম, রোল, এজ, মোবাইল, ডেট অফ বার্থ। এই যে কন্টেন্ট গুলো বা এই যে সেগমেন্ট গুলো বা এই যে ফিল্ড গুলো, এই ফিল্ড গুলো কোনটা কোন ধরনের অ্যাট্রিবিউট, এটা কিন্তু আমাদেরকে জানা দরকার। এমসিকিউ তে তোমাদের আসতে পারে বিভিন্ন সময় যে রোল কোন ধরনের অ্যাট্রিবিউট। তোমাদের যদি অ্যাট্রিবিউট সম্পর্কে ধারণা না থাকে তাহলে কিন্তু তোমরা তখন বিপদে পড়ে যাবে। তো অবশ্যই আমাদের অ্যাট্রিবিউট সম্পর্কে ধারণা রাখতে হবে। আমরা শুধু অ্যাট্রিবিউটের যে আমরা ক্লাসিফিকেশন গুলো দেখলাম সেইগুলো একটু বোঝার চেষ্টা করি। দেখো আমি এখানে আবার ইনক্লুড করেছি টাইপস অফ অ্যাট্রিবিউট। সিম্পল অ্যাট্রিবিউট, সিম্পল অ্যাট্রিবিউট কি হতে পারে, আমি যদি তোমাদেরকে एग्जांपल এখানে পাশে সংক্ষেপে দিয়ে রাখছি যে আইডি, অর্থাৎ এই যে টেবিলের যে এই আইডিটা, এটা হচ্ছে সিম্পল অ্যাট্রিবিউট। কেন সিম্পল অ্যাট্রিবিউট? সিম্পল অ্যাট্রিবিউট হবে তখনই যখন একটা সেগমেন্ট বা একটা পার্টের কোনো ভাগ থাকবে না, অর্থাৎ এট এ টাইমে একই সাথে একাধিক আইডি একজন ব্যক্তির হতে পারবে না, সেই ধরনের কন্টেন্ট বা সেই ধরনের পার্টকে বা সেই ধরনের সেগমেন্টকে বলা হচ্ছে কি সিম্পল অ্যাট্রিবিউট। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছে যে যার কোনো ভাগ থাকবে না, অর্থাৎ এট এ টাইমে একটা মাত্র আইডি ক্রিয়েট করা যাবে, একটা মাত্র তার এগেইনস্টে, অর্থাৎ সেই নির্দিষ্ট ব্যক্তির এগেইনস্টে একটা মাত্র টাইটেল অ্যাড করা যাবে, তার একাধিক কোনো টাইটেল হবে না, বা একাধিক তাকে শনাক্ত করানোর জন্য একাধিক কোনো নাম্বার ইউজ করতে পারবো না, সেই ধরনের কন্টেন্টকে বা সেই ধরনের অ্যাট্রিবিউটকে বলা হচ্ছে সিম্পল অ্যাট্রিবিউট। এখন আসো আমরা কম্পোজিট অ্যাট্রিবিউট সম্পর্কে একটু দেখি। কম্পোজিট, এখানে তোমরা কম্পোজিট এই শব্দ যদি একটু তোমরা যদি চিন্তা করো, তোমরা কিন্তু জিনিসটা কিন্তু কিছুটা হলে উপলব্ধি করতে পারছো যে কম্পোজিট একাধিক হচ্ছে পার্ট বাই পার্ট, এরকম কিছু একটা তোমরা কিন্তু মনের মধ্যে জাগতেছে। এটা কি হতে পারে? নেম। দেখো তোমার নেমে আমরা সাধারণত নেমে, সাধারণত না, এটা এটা আমি বলে দিতে পারি যে এটা সবারই আছে, প্রত্যেকেরই কিন্তু নেম থাকে এবং তাদের কিন্তু পার্ট থাকে, নেমের পার্ট থাকে, অর্থাৎ ফার্স্ট নেম থাকে, ফার্স্ট নেম প্রথম অংশ, দ্বিতীয় অংশ এবং লাস্ট অংশ, অর্থাৎ ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম এরকম থাকে। এরপর থেকে কি ডাক নেম থাকতে পারে। এই যে একটা নামের এগেইনস্টে কিন্তু তাকে ৩-৪ ভাবে ডাকা যায়, অর্থাৎ তোমার অনেকে তোমার ফ্রেন্ডরা তোমাকে মিডিল নেম শুধু ধরে ডাকতে পারে, নিকনেমে ডাকতে পারে, ফুল নেমও ডাকতে পারে, তাই না? তাহলে এটাকে বলা হচ্ছে কম্পোজিট অ্যাট্রিবিউট। সিঙ্গেল অ্যাট্রিবিউটের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তাহলে দেখো এজ, অর্থাৎ তোমার এখানে যদি বলো যে স্যার সিঙ্গেল অ্যাট্রিবিউট এবং সিম্পল অ্যাট্রিবিউট এটা তো প্রায় একই না। সিম্পল অ্যাট্রিবিউটটা কি আমরা ক্রিয়েট করে দিই, অর্থাৎ একটা কোম্পানি বা একটা কোনো প্রতিষ্ঠান বা তুমি ক্রিয়েট করতেছো। আর সিঙ্গেল অ্যাট্রিবিউট যেটা সেটা হচ্ছে এজ, বয়স, অর্থাৎ এটা কোনো নির্দিষ্ট, এটাকে তুমি চেঞ্জ করতে পারবে না। তুমি যখন জন্ম নিবে তখন থেকে কিন্তু একটি কাউন্ট শুরু হয় এবং একটা নির্দিষ্ট সময় এসে তোমার তুমি যখন কোনো ডেটা তৈরি করো বা তুমি যখন কোনো বায়োডাটা তৈরি করছো, তোমার সেই শুরু থেকেই আজ পর্যন্ত তোমার বয়স কত হয়েছে তোমার একটা নির্দিষ্ট মান লিখতে হয়, ভ্যালু ক্রিয়েট করতে হয়, অর্থাৎ এটা তোমার ওই মুহূর্তের জন্য ওই ডেটা ওই মানটি কিন্তু স্থির থাকবে। তুমি কিন্তু তোমার ইচ্ছা মতো তুমি বয়স তৈরি করতে পারবে না, অর্থাৎ তুমি বলতে পারবে যে আমার বয়স 40 বছর অথবা 25 বছর, 20 বছর, তুমি বলতে পারবে না যে আমার বয়স 20 হতে পারে, 22 হতে পারে, 25 হতে পারে, এরকম কিন্তু 3টে অপশন রাখতে পারবে না। কিন্তু নামের ক্ষেত্রে কিন্তু তুমি রাখতে পারছো যে আমার নাম, ডাক নাম হতে পারে মোল্লা এবং ফুল নেম হতে পারে ইয়াসিন আরাফাত, এভাবে কিন্তু তুমি বলতে পারো। কিন্তু এই এজের ক্ষেত্রে কিন্তু সেটি হবে না। এরপর আসো আমাদের মাল্টিভ্যালু অ্যাট্রিবিউট। মাল্টিভ্যালু অ্যাট্রিবিউট বলতে একজন ব্যক্তি, দেখো এখানে কিন্তু তোমরা বিষয়টি আরো ক্লিয়ার হবে যে মাল্টিভ্যালু অর্থাৎ কি একাধিক ভ্যালু, যেমন কি মোবাইল নাম্বার, তোমার কিন্তু একাধিক মোবাইল নাম্বার থাকতে পারে, অর্থাৎ তোমার 3টে সিম থাকলে তোমার কিন্তু মোবাইল নাম্বার 3টে হয়ে যাচ্ছে, থাকতে পারে। এটাকে বলা হচ্ছে মাল্টিভ্যালু অ্যাট্রিবিউট। নাল অ্যাট্রিবিউট হচ্ছে কি, দেখবা তোমরা ফর্মের ক্ষেত্রে দেখতে পারো যে অনেক ফর্মে অপশনাল হিসেবে থাকে যে কি থাকতে পারে, যে ব্লাড গ্রুপ, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, অথবা এটা থাকতে পারে যে যে তুমি যে কোনো একটা বিষয়, যে কোনো ধরে নাও যে তোমার অ্যাড্রেস থাকলো, যে অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস, আর একটা থাকলো যে টেম্পোরারি অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেসের ওখানে তোমার স্টার মার্ক দেওয়া থাকলো না, অর্থাৎ তোমাকে এটা অপশনাল করে দিল, লিখলেও সমস্যা নেই, না লিখলেও সমস্যা নাই।
এই ধরনের যে অপশনগুলো থাকবে সেটাকে বলা হচ্ছে নাল অ্যাট্রিবিউট, অর্থাৎ এটাকে অপশনাল করা হচ্ছে। এবার ডিরাইভ অ্যাট্রিবিউট, ডিরাইভ অ্যাট্রিবিউটকে ডেট অফ বার্থ বলা হচ্ছে, অর্থাৎ তোমার একটা টেবিলে দেখো, আমি টেবিলটা যদি দেখাই তোমরা ক্লিয়ার হবে। এখানে এজ নামে একটা অপশন আছে, আবার ডেট অফ বার্থ অপশন আছে। দেখো এজ যে জানবে, তুমি যদি একজন ব্যক্তির এজ যদি জানতে পারো তাহলে তুমি কি এজ এর মাধ্যমে তুমি ডেট অফ বার্থ বের করতে পারবে না? অবশ্যই পারবে। যার মাধ্যমে তুমি ডেট অফ মানে যার মাধ্যমে তুমি আরেকটি কন্টেন্ট বা আরেকটি সেগমেন্টকে তুমি শনাক্ত করতে পারো, সেই সেগমেন্টটি যদি আবারও তোমাকে যদি ইনক্লুড করা হয় এর সাপেক্ষে, অর্থাৎ এজের সাপেক্ষে সেটাকে আরেকটি আমরা অ্যাট্রিবিউট দিতে পারি, সেটাকে বলা হচ্ছে কি অ্যাট্রিবিউট? ডিরাইভ অ্যাট্রিবিউট। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছে। অর্থাৎ যেটার মাধ্যমে আমরা বের করতে পারবো, অর্থাৎ এটাকে ক্যালকুলেশন করলে আমরা এক পর্যায়ে ডেট অফ বার্থ বের করতে পারবো। তো সেই ধরনের সেগমেন্টকে বলা হচ্ছে বা অ্যাট্রিবিউটকে বলা হচ্ছে ডিরাইভ অ্যাট্রিবিউট। এই ছিল মূলত তোমার এন্টিটি এবং তার ক্লাসিফিকেশন। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। তো এটা তোমরা স্টাডি করবে এবং আমরা নেক্সটে অন্য টপিক নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত তোমরা ভালো থেকো। তো এখানে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা শাহরিয়া, তুমি কি কিছু বলবে? আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। কেমন আছো তুমি? জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমাদের ই চলছে আমাদের স্যার কোন কোন সাবজেক্ট নিচ্ছেন, মানে কোন টপিকের উপর ক্লাস নিচ্ছেন আমাদের স্যার, মনির স্যার? স্যার আমি বেশ কয়েকদিন ধরে স্যার আমার ফোনটা নষ্ট ছিল, এজন্য স্যার আমি অনেকদিন ক্লাস ঠিক আছে, ক্লাসগুলো এক সপ্তাহ পরে। থাকার চেষ্টা করো। তোমাদের হয়তো আমরা আচ্ছা ফার্স্ট ইয়ারের পরীক্ষা নিচ্ছি, তোমাদের হয়তো একটা পরীক্ষা হয়তো নেওয়া হবে, অতি শীঘ্র আমরা জানাই দেব। ঠিক আছে? আর আমাদের কোনো সমস্যা থাকলে স্পেসিফিক ভাবে তাহলে আমাদের মুনির স্যারকে জানাবে, স্যার আমাদের ওই টপিকের সমস্যা, ক্লাস নিলে হয়তো আমাদের বেনিফিট হতো সেটা। যেহেতু উনি হলো হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ওনাকে জানালে উনি যদি পারমিশন দেয় তখন আমি সেই টপিকের উপর ক্লাস নেব। ঠিক আছে? ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ, ভালো থেকো। আসসালামু আলাইকুম। জি স্যার, আসসালামু আলাইকুম।